নির্বাচনী প্রচারণা চলতেছে। শেষে এখানে আমাদের রূপনগর, এইখানে আমিনুল ইসলাম সাবেক ফুটবল দলের ছিলেন, গোলকিপার ছিলেন। যাই হোক, একটা বিষয় হচ্ছে 5ই আগস্ট আসলে অবশ্যই রাস্তায় যারা নেমেছিল, এখানে সহজ সরল দেশপ্রেমিক হৃদয় ছিল আনডাউটেডলি। এবং ওই সময় কেউ কিন্তু কোনো দলীয় ব্যানারে হয়তো কেউই নামে নাই। সাধারণ মানুষের একটা বিস্ফোরণ কিংবা সাধারণ মানুষের একটা বিপ্লবী বলা চলবে এটাকে। ধর কোনো বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের ঠিক আছে সমন্বয়করা ছিল, কিন্তু আলটিমেট পাওয়ারটা ছিল জনমানুষের। আর আজকে কিন্তু এই বিপ্লবের 1 বছর প্রায় পূর্তি হতে যাবে। এই বিপ্লবের মানুষের আশা আকাঙ্ক্ষা আসলে কতটুকু বাস্তবায়িত হবে আমাদের মতো দেশ, যেখানে আমরা বাংলাদেশ এমন একটা ভৌগোলিক পজিশনে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু। এখন আমেরিকা, ইন্ডিয়া, চায়না রাজনৈতিক একটা প্রেক্ষাপটও আছে এখানে। তো দেখা গেছে যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিল এইটাতে, সেটা কি আদৌ বাস্তবায়িত হবে কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। বিকজ এরপরে যারা এখন জানি না, যারা এনসিপিতে আছেন, যারা সমন্বয়ক ছিলেন, তারা কি আসলে ওই বিপ্লবের ওই মানুষগুলার আকাঙ্ক্ষা ধারণ করেন কিনা? তারা যে ক্রেডিবিলিটি নিতে চায়, ক্রেডিবিলিটিটা কিন্তু অ্যাকচুয়ালি জনমানুষের। তো সেই জনমানুষকে আসলে কি, জনমানুষের চাওয়াটা কি এই বিপ্লবের পরবর্তী চাওয়া হয়ে উঠতেছে কিনা? এই সরকার, যারা এই মুহূর্তে যারা সরকারে আছেন, তো জনমানুষের আকাঙ্ক্ষা কি আসলে বাস্তবায়িত হবে কিনা? বিকজ আমি আজকে যাচ্ছি হচ্ছে গুলশান তেজগাঁ সার্কেলে, রাজস্ব সার্কেল তেজগাঁ এসিল্যান্ড অফিসে। আমি অফিসে প্রতি মাসে এই অফিসে একবার হাজিরা দিতে হচ্ছে। তারপরে আপনার আমাদের একটা জায়গা আছে ওই সেই মহানগর, ইস্টার্ন মহানগর। হুন্ডাটা পড়ে গেল হঠাৎ করে, কি কারণে বুঝলাম না, জাস্ট রাস্তার উপরে। তো এই হলো, যাই হোক, আশেপাশে কোনো গাড়ি ছিল না, মোটামুটি সেফ গার্ড আছে। হুন্ডা থেকে সরে গেছে সাথে সাথে। আচ্ছা, থামতে পারতেছি না, কাজে আমার আসলে শুনানির সময়ও 10টা থেকে শুনানি শুরু, 10টার মধ্যে আমাদের যেতে হয়। তো এই যে ইস্টার্ন হাউজিং, একটা বড় কোম্পানি, আমাদের জায়গাটা 75 সালে কেনা, আমাদের সমস্ত রকমের ডকুমেন্টস, খাজনা খারিজ সমস্ত কিছু করা। তো যে এটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রচুর হয়রানি করানো হচ্ছে। তো এটা তারপরেও আমি হয়তো ঢাকায় থাকার কারণে আমি দৌড়াদৌড়িগুলো করতে পারতেছি। অনেক মানুষ আসলে এইভাবে দেখা যাবে যে শুনানি তো অনুপস্থিত থাকবে এবং ওদের জায়গা দেখা যাবে যে আপনার এরকম বড় বড় কোম্পানিগুলা হাত করে নেবে। তো এই যে আসলে এই যে বড় বড় কোম্পানিগুলো, ডেভেলপার কোম্পানিগুলো, আমি মনে করি যে এদেরকে আসলে এই ডেভেলপমেন্ট কিংবা এই যে হাউজিং কোম্পানিগুলো, বিশেষ করে হাউজিং কোম্পানির এগুলো ভেঙে দেওয়া উচিত। এরা মানুষের
বিভিন্ন রকমের মানুষদেরকে এরা হয়রানি করে, মানুষের জায়গা জমি। যেমন আমাদের জায়গায় ইস্টার্ন হাউজিং মাটি ফেলে দিছে, ফেলে দিয়ে এখন আমাদের এই জায়গাটা বিভিন্ন জাল দলিল টলিল করে এখন ওরা নিয়ে নেওয়ার একটা ধান্দা করতেছে। সো এইভাবে আসলে আমি প্রতি মাসে যাচ্ছি একবার, আবার গতকালকে গেলাম আরেকজনের সাথে কথা বলতে। মানে এই বিষয়টা নিয়ে আমার অলমোস্ট সপ্তাহে 7 দিন ব্যস্ত থাকতে হচ্ছে। আর পেইন তো একটা মেন্টাল স্ট্রেস আছে। আমার এই যে চাচা ঢাকায় ছিলেন ওই সময়, উনি এখন বেঁচে নেই, উনি চলে গেছেন। তো আমার বাবা আর আমার আরেক চাচা আছেন। তো আমার চাচা তখন পাকিস্তান নেভিতে ছিলেন, ওনার এই ফান্ডটা দিয়েছিলেন উনি। আর আমার বড় চাচা, আমার বাবা বড়, মানে আমার বাবার ইমিডিয়েট ছোট যে, উনি জায়গাটা কিনেছিলেন এখানে আমাদের আরও বেশ কয়েকজন একসাথে। এটা আপনার কাগজপত্র সমস্ত কিছুই আমাদের আপডেটেড, আমরা সিটি জরিপ আমাদের নামে একদম, আমি যতটুকু জানি যে এসএ রেকর্ড থেকে সব কিছু আমাদের একদম। তো এখান থেকে হঠাৎ কোথায় ওরা আমাদের এনটি পার্টি আপনার একটা কি বলে দেওয়ানি মামলা করে, আমরা জানিও না, ওনার একতরফা রায় নিয়ে আসছে। সেই রায়ের আলোকে এখন এসিলেন আমাদেরকে বারবার নোটিশ দিচ্ছে। আর নোটিশটা এমনভাবে আমাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়, ধরেন আজকে নোটিশ গিয়ে পৌঁছাবে, দেখা যাচ্ছে আজকে শুনানি। সো এই রকমের সরকারি যে সিস্টেমগুলো, একতরফা রায় নিয়ে এখন তারা আপনার সেই রায়কে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে আবার প্রতারণার ফাঁদ। নিউজিল্যান্ড অফিসের আসলে এখতিয়ার নাই কোনো, মানে ধরেন আপনার জমি আমার নামে দিয়ে দেওয়ার এসিল্যান্ড অফিসের এখতিয়ার নাই। এসিল্যান্ডের অফিসের হচ্ছে ক্লারিক্যাল মিস্টেকস, একজন আব্দুর রহমানের জায়গায় আব্দুর রহিম হবে। আমি যতটুকু জানি আর কি, এটার যে প্রজ্ঞাপন আছে সেটা আমি দেখেছি। আমরা এটা নিয়ে অনেকদিন বিভিন্ন ব্যারিস্টার, উকিলের কাছে ফ্রিকোয়েন্ট যেতে হয়েছে। এইখানেও আসলে অনেক প্রতারণার ফাঁদ। তো এই যে সাধারণ মানুষের হয়রানি, এইগুলো আসলে কি বন্ধ হবে? এটা তো একটা সেক্টরের কথা বললাম, সমস্ত সেক্টরে। আমরা একটা ব্যবসা করি, সেই ব্যবসায় ট্রেড লাইসেন্স লাগে। আমাদের ট্রেড লাইসেন্সের একটা সার্টিফিকেটের জন্য আমাদের ট্রেড লাইসেন্সটা একটু রিভাইজ করতে হয়। রিভাইজ করার জন্য আমরা গেলাম, সেখানে আমাদের কাছে 20,000 টাকা দাবি করা হয়েছে, 162 টাকা মনে হয় চার্জ। মানে তো আসলে এটা হয়তো গত 3 মাস আগের কথা। তারপরে ধরেন আমাদের জায়গা নিয়ে এক উকিলের কাছে গেলাম, সে আমাদেরকে আরেক ধরনের প্রতারণা করলো। আবার আরেকজন বলতেছে যে আপনাদের জায়গার দাম এত হইলে আপনাকে তো 10% দিয়ে দিতে হবে। 10% মানে এখন আমাদের জায়গার পার্সেন্টেজ হিসাবে আমরা মানে সব জায়গায় এখন একটা কমিশনিং হয়ে গেছে, যে আপনার এত টাকার জায়গা, ঠিক আছে এত টাকা দেন, কাজ করে দিচ্ছি। তো এইটাই কি আসলে আমরা রাষ্ট্র ব্যবস্থা, এটা আমাদের চাওয়া ছিল? এটাই কি আমাদের এইভাবেই কি চলবে এই দেশটা? আর আমাদের এখানে আসলে হক জায়গায়, রাইট জায়গা নেই। রাইট পিপল ইজ নট ইন দ্য রাইট প্লেস। প্রত্যেকটা জায়গায় করাপ্টেড নিয়োগ হচ্ছে। যেমন আমাদের মন্ত্রী তো কিনতে হচ্ছে, এমপি তো কিনতে হচ্ছে, যারা দলকে বেশি টাকা দিচ্ছে তাদের হাতে। তাহলে দলকে যারা টাকা দিয়ে এমপিত্ব মন্ত্রিত্ব কিনবে, তাদের কাছ থেকে কি জনগণের আলটিমেটলি সেবা পাবে? ওনাদের যে লাইন আপে যারা থাকবে সার্ভিস দেওয়ার জন্য, সেখানে কি ভালো মানুষগুলো কাজ করতে হবে? আর একটা ভেরি ইম্পর্টেন্ট কথা যেটা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে ভালো মানুষ কিন্তু সেই 5ই আগস্টে জড়ো হয়েছিল, এরপরে কিন্তু আবার এই ভালো মানুষরা আমরা আর কানেক্টেড নই, কিন্তু খারাপরা কিন্তু সবসময় ঐক্যবদ্ধ। তো এই ভালো মানুষের কানেকশনটা রাখা কিভাবে সম্ভব এটা আমি জানি না।
আপনাদের যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করতে পারেন। আজকে হচ্ছে 2025-এর 30শে জুলাই, ঢাকা। এটা হচ্ছে এই প্রশিকা, মানে আগের যে প্রশিকা ছিল, প্রশিকা দীর্ঘদিন বন্ধ। তো এখন জানি না এটা অপারেশনে আছে কিনা। তো রাষ্ট্রযন্ত্র একটা বড় কমপ্লেক্স যন্ত্র। তো এখানে আসলে আমার পয়েন্ট হচ্ছে এই যে খারাপরা কিন্তু এখনো কানেক্টেড। খারাপরা বিভিন্নভাবে চাচ্ছে দেশটাকে আবার ধরেন একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে, বিকজ দে আর ওয়েল কানেক্টেড, তারা সব সময় অ্যাক্টিভ। কিন্তু আমরা ওই যারা 5ই আগস্টে যারা সাধারণ মানুষ যারা নেমেছিল, যাদের ভিতরে যে চেতনাটা ছিল, যে আশা ছিল, সেটা আসলে কতটুকু আশা আমাদের 1 বছরের মধ্যে জাগিয়েছে আমি জানি না। তো আপনাদের কাছে এই প্রশ্নটাই রয়ে গেল। আর এই খারাপদের হাতেই কি আবার এই জিম্মি হয়ে যাবে দেশ, সেটা একটা কোয়েশ্চেন। প্রত্যেকটা সেকশনে যে বিষয়টা আবার শেষ করতে পারি নাই, ওই সময় হোন্ডাটা পড়ে গেল। আপনার যে ওই যে ট্রেড লাইসেন্স রিনিউ করতে 20,000 টাকা আমাদের কাছে চার্জ করতে চেয়েছিল। তো এই হচ্ছে প্রেক্ষাপট। উনি দেখলাম যে হয়তো উনি একটা চেয়ারেও বসেন না, উনি সিটি কর্পোরেশন অফিসে একটা চেয়ারেও বসেন না। যিনি অফিসার ছিল উনি আমরা যাওয়ার পরে উনি উঠে চলে গেল, বলল যে ভাই ওনার সাথে কথা বলেন। উনি সুন্দর চলে গেল, তো উনি আমাদেরকে 20,000 টাকা দাবি করে বসলেন। তো যাই হোক, এইভাবেই কি আমাদের দেশটা চলবে আসলে? এখান থেকে মেধাগুলো বাইরে চলে যাবে, যারা এরকম নিষ্পেষণ থাকতে পারবে, জটিল মানসিকতার মানুষ, যারা এখানে চুরি চামারি করে, বাটপাড়ি ঠকগিরি করে মানুষকে ঠকাবে, এদের জন্য কি এই দেশটা হয়ে যাবে? এদের জন্য এটা। ও তারপরে আরেকটা বিষয়, সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতে গিয়ে সেই আরেক যে আপনার ট্যাক্সটা বিভিন্নভাবে আসলে সরকার আমি যেটা দেখলাম, প্রত্যেকটা জায়গায় সরকারি অফিসারদের, এটা কি ইচ্ছাকৃত কিনা জানি না, প্রত্যেকটা জায়গায় একটা গ্যাপ করে রাখা হয়েছে যেন মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া যায়, যেটা বলা হচ্ছে স্পিড মানি আমরা এখন বলি, অনেকে উপরি, যে যাই বলি না কেন, প্রত্যেকটা জায়গায় একটা গ্যাপ রাখা হয়েছে যেন আপনার, যেমন ওই ধরেন আর একটা দুর্নীতির কথা হলো, আমি গাড়ি কিছু ইম্পোর্ট করি, তো আপনার কি বলে, আমার কাছ থেকে ইউনিসেফের এক ভদ্রলোক গাড়ি নিয়েছিলেন। তো ওনার গাড়ি নিয়ে আপনার সেই বিআরটিএতে যাচ্ছিল ফিটনেসের জন্য। ফিটনেস মেশিনটা মনে হয় যারা এনেছে, যে ওনারা এমনভাবে রেখেছে যে এটা আপনার কোনোভাবেই আপনার গাড়ি ফিটনেস পাবে না টাকা ছাড়া। ওরা এমন করে রেখেছে, মানে সিস্টেমটাকে ওরা একটা অব্লিগেশন দিয়ে রাখছে যে একদম ব্র্যান্ড নিউ জাপান থেকে ইম্পোর্টেড গাড়ি কিংবা ধরেন রিকন্ডিশন গাড়ি, সেগুলো এখানে ইচ্ছা করলে ওরা সিস্টেমটাকে বাগ দিয়ে রাখতেছে একটা, যেটা পাস হবে না। উনি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সেই 100 টাকা দিয়ে ওনার গাড়ির ফিটনেস করালেন। তো আসলে তারপর দেখা যাচ্ছে যে নতুন গাড়ি রেজিস্ট্রেশনে গেলে একটা প্রায় অলমোস্ট 5,000 টাকার মতো এক্সট্রা খরচ চলে যাচ্ছে। তো এই এত টাকা এই সরকারি অফিসাররা কোথায় রাখে? এটা তো বের করা আসলে সহজ। এবং আমার মনে হয় যে দুদকটাকে একটা ওয়াইডভাবে দুর্নীতি দমনের জন্য আইন করা হোক। এবং আমি মনে করি যে ধরেন এক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, এই বিষয়গুলো সরকারবাদী হয়ে এগুলার করা উচিত। একটা সাধারণ মানুষ দেখা যাবে যে একটা বাদী হয়ে একটা দুর্নীতি কিংবা একটা সন্ত্রাসের বিরুদ্ধে একটা মামলা করা অনেক জটিল একটা প্রক্রিয়া, অনেক জটিল। সে তার কাজকর্ম করবে, দুনিয়াবি করবে, সংসারী করবে, এই শহরে যে ব্যস্ত মানুষ। তো সেখান থেকে আমি মনে করি এই ধরনের রিলেটেড কোনো থাকলে, জাস্ট আইডিয়া, আমরা হয়তো ভেবেই যাব দেশের ভালো কিংবা একটা আসলে এটা কতটুকু বাস্তবায়িত হবে জানি না। তো এই ধরনের কতগুলো আফসোসের কথা মনে চাইল বলার জন্য। আজকে 30শে জুলাই 2025,
কয়েকদিন পরেই আগস্টের 5। তো আমরা এখনো আশা করি যে হয়তো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।